দেখ তোদের আগের দিন পড়াটা শুরু হয়েছিল ভোর থেকে। পড়াটা কি থেকে শুরু হয়েছিল? ভোর থেকে। সেই ভোরেতে কি বলা হয়েছিল? সেই ভোরেতে তোর একটা যে দৃশ্যের বর্ণনা করা হয়েছিল, সেই দৃশ্যটা কি ছিল? প্রাঞ্জল ছিল। তার মধ্যে একটা প্রাণের সঞ্চার ছিল, আবেগ ছিল, উদ্যমতা ছিল, এবং আমাদের মনের মধ্যে সুকুমার প্রবৃত্তিটা তার মধ্যে কি ছিল? বেঁচে ছিল। আজকে যে স্ট্যান্ডার্ড আমরা সেকেন্ড পার্টে শিকার কবিতায় পড়বো, এখানেও কবি একটা ভোরের বর্ণনা করেছে, কিন্তু সেই ভোরের বর্ণনাটা আগের যে ভোরের বর্ণনা আছে পুরোপুরি উল্টো। আগেরটা দেখেছি প্রাঞ্জলের প্রতীক, উদ্ভাসিত আনন্দ, আবেগ, সবচেয়ে বড় কথা সজীবতার প্রতীক ছিল আগের যে ভোরটা, মানে সেই সময় তার বর্ণনা করে গেল। কিন্তু এই ভোরটাতে যেটা পড়বি, একটা হরিণ শিকারের কথা বলে গেছে, এটা হচ্ছে কবিতার ভাষায়। কিন্তু যদি কবিতার ভেতরে আমরা প্রবেশ করি, অর্থাৎ রূপক তার অন্তরালে যদি আমরা যাই, দেখা যাবে এখানে বাস্তুতন্ত্রেরও শিকার হচ্ছে। বাস্তুতন্ত্র কি? বাস্তুতন্ত্র হচ্ছে আমাদের এই যে বায়ুম বা আমাদের এই যে ভূপৃষ্ঠ, এখানে প্রত্যেকটা জীব কাউকে না কাউকে খেয়ে বেঁচে থাকে, বা গাছপালা আর মানুষের মধ্যে কি বজায় থাকে? ভারসাম্য বজায় থাকে। সেটা প্রথম ভোরের যে স্ট্যান্ডার্ডে সেখানে বিনষ্ট হয়নি, কিন্তু এই ভোরেতে দেখবি সেই বাস্তুতন্ত্রের শিকার হয়ে যাবে। এখানেও দেখবি, আর কি দেখবি, আরো যদি ভিতরে প্রবেশ করিস, দেখবি আমাদের যে সামাজিক মনোভাব, আমাদের যে ভালো মানসিকতার মনোভাব, এবং আমাদের যে বৃহত্তর মানসিকতার যে মনোভাব, অর্থাৎ সকলের জন্য সকলে আমরা কিছু না কিছু করব, সেই মনোভাবটা এই কবিতার লাস্টে গিয়ে কি হয়ে যাবে? শিকার হয়ে যাবে। অর্থাৎ পটভূমিটা কি ছিল? পটভূমি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যার মারাত্মক ক্ষতিগ্রস্তের কারণে মানুষের মধ্যে একনায়কত্ব শিকার হয়, মানে চালানো হয়, শুরু হয়। তারা ভাবতে থাকে আমরা কি একে অপরকে কি করে থাকবো? দখল করে নেবো, একে অপরের উপর আধিপত্য বিস্তার করে বেঁচে থাকবো। বোঝা গেছে? এটাই হচ্ছে প্রেক্ষাপট। এবং লাস্ট অব্দি কবি ভবিষ্যৎবাণী করে গেছেন, অর্থাৎ কবিতার মাধ্যমে পাঠকদিকে বুঝিয়ে গেছেন যে যদি আমরা আমাদের যে সুকুমার প্রবৃত্তি, যদি আমাদের সামাজিক মনোভাব, যদি এই বৃহত্তর মানসিকতার মনোভাব যদি আমরা হারিয়ে ফেলি, তাহলে বর্তমান সমাজের জন্য আমাদের কি হবে? কল্যাণকর হবে না। অর্থাৎ সেই সমাজকে আমরা কখনোই এগিয়ে নিয়ে যেতে পারবো না। এবং সমাজে আমরা কি দেখবো? মানুষ মানুষকে খুন করছে, মানুষ মানুষকে অত্যাচার করছে, সবচেয়ে বেশি এটা ঘটতে থাকবে, যেটা বর্তমান সমাজে হচ্ছে। বুঝতে পেরেছিস? তার একমাত্র কারণ কি? মানুষের লোভ, মানুষের লালসা, আর মানুষ মানুষকে দখল করা, মানুষ মানুষকে শাসন করার কি এটা একটা ইচ্ছা। এটা ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন কে? জীবনানন্দ দাশ। তাই আমাদেরকে আমাদের মনের মধ্যে সেই সমস্ত ভালো গুণগুলো বাঁচিয়ে রাখতে হবে, এবং একে অপরের জন্য সর্বদা কি থাকতে হবে? পাশে থাকতে হবে। এবার দেখ, আমি কবিতাটা পড়ছি প্রতিটা লাইন বাই লাইন, যেখান থেকে যে চিতাবাহিনী থেকে যে লাইনটা আছে, তোরা প্রতিটা লাইনের সাথে প্রতিটা আগের যে স্ট্যান্ডার্ড, আগের ভোরে সেটা তুলনা করবি। কি বলছে দেখ, সারা রাত চিতাবাহিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে নক্ষত্রহীন মেহগিনীর মতো অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল। অর্থাৎ যে আমাদের এখানে যে হরিণটা, সে সারা কার কাছ থেকে নিজেকে বাঁচিয়ে বেরোচ্ছিল? চিতাবাঘিনীর কাছ থেকে। মানে সোজা কথাটা, বাঘের হাত থেকে সে নিজেকে বাঁচাচ্ছিল। দেখ, বাঘ কোথায় থাকে? বনে থাকে। হরিণও থাকে বনে। তাহলে একটা যদি বাঘ যদি হরিণকে শিকার করে, তাহলে এটা হতে পারে কেন? এটা বাস্তুতন্ত্রের সাইকেল। একটা প্রাণী একটা প্রাণীকে শিকার করবে, বন জঙ্গলের মধ্যে এরকম প্রতিনিয়ত হচ্ছে। কিন্তু এরকম এটা হলে স্বাভাবিক, কিন্তু কবি এটাকে স্বাভাবিকভাবে দেখাচ্ছে না তখন সেই হরিণটা যখন কারো কাছে শিকার হয়ে যাবে। অর্থাৎ সেই হরিণটা কি করছে? চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচাচ্ছে। কখন? নক্ষত্রহীন। দেখবি প্রথম স্ট্যান্ডার্ডে যখন আমরা পড়ছিলাম তখন একটা নক্ষত্রের কথা এসেছিল, এখনো একটা নক্ষত্রের কথা এসেছে, কিন্তু এখন যে পরিবেশটা আছে সেখানে কোনো কি নেই? নক্ষত্র নেই। যদি নক্ষত্র না থাকে তাহলে সেই জায়গাটা কি হয়? অন্ধকারাচ্ছন্ন থাকে। যদি এখানে রাতে নক্ষত্র তারা না উঠে, তাহলে কি হবে? আমাদের জায়গাটা অন্ধকার থাকবে। সেই জন্য বলছে, সেই অন্ধকার বন থেকে কার হাত থেকে নিজেকে বাঁচাচ্ছে হরিণটা? চিতাবাঘিনীর হাত থেকে বাঁচাচ্ছে। কোথায় কোথায় ঘুরে এসে তুলনা টেনেছে। দেখ, মেহগিনীর মতো অন্ধকারে সুন্দরীর বন, অর্থাৎ যেখানে মেহগিনীর বন থাকে বা মেহগিনীর গাছ থাকে, সূর্যের আলো, সেই যে সাধারণ সন্ধ্যাবেলাতেও দেখবি ঘন অন্ধকার হয়ে থাকে, আর রাত্রেবেলা তো কুঞ্ঝটিকার মতো অন্ধকার থাকে। তাহলে এই যে অন্ধকার, মেহগিনীর অন্ধকারের সাথে একটা নক্ষত্রহীন রাত্রের তুলনা করছেন কে? কবি জীবনানন্দ দাশ। এবং সেই রাত্রিরে আর কোন কোন বনে বনে ঘুরছে? অর্জুনের বনে বনে ঘুরে হরিণটা কি করছে? নিজেকে বাঁচাচ্ছে, যাতে সে খাদ্যে না পরিণত হয়ে যায়। কার? একটা খাদক, তার নাম কি? চিতাবাঘিনী। যদিও হয়ে যায়, সেটা কি ব্যাপার? স্বাভাবিক ব্যাপার। কেন? একটা বাঘ একটা হরিণকে খাবে,
বা হরিণ একটা কচি ঘাস খাবে, এটা হচ্ছে স্বাভাবিক, এটাই বাস্তুতন্ত্রের নিয়ম, এটাই প্রকৃতির নিয়ম। এটা যদি হতো এটা তাহলে স্বাভাবিক হতো, কিন্তু সেটা হয়নি। কেন হয়নি পরবর্তীকালে দেখতে হবে। দেখ সেই হরিণটা এখন যে পালিয়ে পালিয়ে বেঁচে আছে, তাহলে এখন সে মারা গেছে না বেঁচে আছে? সে বেঁচে গেছে। এবং এখন যে সেই পরিস্থিতি এসেছে, সেই সময়টা কি? সেই সময়টা হচ্ছে ভোর। সেই সময়টা কি? সেই সময়টা ভোর। এবং সেই ভোরের দৃশ্যটা এবার কবি তুলনা করবেন। দেখ বলছে এসেছে সে ভোরের আলোয় নেবে, মানে সারা রাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে কোথায় এসে ভোরবেলাতে এসে নেমেছে। অর্থাৎ মৃত্যু ভয়কে সে উপেক্ষা করে ভোর অবধি সে টিকে আছে জীবন সংগ্রামের লড়াইয়ে। কি সংগ্রামের লড়াই? জীবন সংগ্রাম। মানে খাদক খাদ্যকে খাবে, সেই লড়াই থেকে বেঁচে সে কোথায় উপস্থিত হয়েছে? ভোর। সেই ভোরবেলার দৃশ্য এবার কবি বোঝাচ্ছে। দেখ বলছে সে হরিণটা এসে কি করছে? কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। কি খাচ্ছে? সবুজ সুগন্ধি ঘাস। সারা রাত দৌড়েছে, সে ক্লান্ত, তার খিদে পেয়েছে। তাহলে সে যে ঘাসগুলো খাচ্ছে, সেই ঘাসগুলোকে কবি কার সাথে তুলনা করেছেন? কচি বাতাবি লেবুর মতো। কেন কচি বাতাবি লেবুর মতো বলেছেন? দেখ কচি বাতাবি লেবু কি হয়? সবুজ হয়, এবং তার গা থেকে এরকম যদি ছিলে দিস হালকা করে, একটা সুগন্ধি ছাড়ে। তাহলে সেই সুগন্ধিযুক্ত ঘাস, সবুজ সবুজ ঘাসগুলো কে খাচ্ছে? হরিণটা খাচ্ছে, নিজের আবেশ পাওয়ার জন্য, নিজের আবেগ পাওয়ার জন্য, শরীরটাকে কি করার জন্য? তরতাজা করার জন্য। তারপরে সে কি করছে? দেখ নদীর তীক্ষ্ণ শীতল ঢেউ এসে নামলো। তারপরে সে কি করলো? নদীতে সে নামলো। নদীর তীক্ষ্ণ শীতল ঢেউ কেন বলেছে? কারণ এই সময়টা কি ছিল? সময়টা ছিল শীতকাল। সময়টা কি ছিল? তাহলে এই কবিতায় কোন সময়ের কথা বলা হয়েছে? শীতকালে। সেই জলেতে সে নামলো, নেমে কি করতে চাইছে? দেখ ঘুমহীন ক্লান্ত বিহবল শরীরটাকে স্রোতের মতো একটা আবেগ দেওয়ার জন্য। কেন ঘুমহীন? কারণ সে সারা রাত নিজেকে অস্তিত্বের জন্য সংগ্রাম, যে লড়াই, সেই লড়াই থেকে নিজে বেঁচে ফিরেছে। কার হাত থেকে? চিতাবাঘিনীর হাত থেকে। সেই ক্লান্ত শরীরটাকে সে কি দেওয়ার জন্য? আবেশ দেওয়ার জন্য। অর্থাৎ আনন্দ উপভোগ বা উপমাতা, নিজের শরীরটাকে কি করার জন্য? চাঞ্চল্যতা করার জন্য সে কি করছে? সেই জলেতে নেমেছে শরীরটাকে ভিজিয়ে নেওয়ার জন্য। তারপরে দেখ সেই যে সময়টাকে কার সাথে তুলনা করেছে। দেখ বলছে অন্ধকারের হিমকুঞ্চিত জরায়ু ছিঁড়ে ভোরের রৌদ্রের মতো একটা বিস্তীর্ণ উল্লাস পাওয়ার জন্য। সারা রাত সে অন্ধকার থেকে বেরিয়ে এসে এখন সে কিসে এসেছে? ভোরের আলোয়। কে? হরিণটা। সে অন্ধকারটাকে আবার কবি কার সাথে তুলনা করেছে। দেখ বলছে একটা অন্ধকার হিমকুঞ্চিত জরায়ু। জরায়ু মানে মায়ের গর্ভাশয়। যখন একটা বাচ্চা গর্ভের মধ্যে থাকে, সে কিসের মধ্যে থাকে? অন্ধকারের মধ্যে থাকে। কিন্তু অন্ধকারের মধ্যে থাকলেও তার কি থাকে না? এই যে পার্থিব জগৎ, পার্থিব জগতের ভয়টা তার মধ্যে থাকে না। পার্থিব জগতের দুশ্চিন্তা, পার্থিব জগতের ভালো খারাপ এই দিকগুলো একটা বাচ্চাকে কি করতে হয়নি? ভাবতে হয়নি। সে তার নিশ্চিন্তে নির্দ্বিধায় সেখানে থাকতে থাকে। ঠিক সেরকম হরিণটা যেমন বনের মধ্যে কি আছে? অন্ধকারের মধ্যে আছে। হয়তো তার মৃত্যু ভয়টা আছে, কিন্তু বাইরের জগতের মধ্যে হরিণটা জানে যে আমাকে বাঘ খেতে পারে, আমাকে বাঘের জন্য দৌড়াতে হবে, বাঁচতে হবে। এটা সাধারণ সাইকেল, এটা হরিণ জানে। ঠিক যেরকম একটা পেটের ভিতর যখন বাচ্চা থাকে, সে বাচ্চাটা জানে আমি বেঁচেও থাকতে পারি, মারাও যেতে পারি। কিন্তু সে বাইরের যে জগৎ, বাইরের যে জগতের মানুষের যে এরকম ব্যবহার, বাইরের জগতের যে ভালো সুবিধাবাদী মানুষদের অত্যাচার, মানুষের মিথ্যাচার, মানুষের অনাচার, অপবাদ, এই সমস্ত জিনিসটা তার মধ্যে থাকে না। সে তার মায়ের গর্ভাশয়ের মধ্যে কি থাকে? নিশ্চিন্তে থাকে, সে অন্ধকারের মধ্যে। ঠিক সেরকম যখন বাচ্চা একটা ভূমিষ্ঠ হয় এবং সে যখন প্রথম পৃথিবীর আলো দেখে, আলো দেখে কি হয়? সে উল্লাসিত হয়, কিন্তু সে বুঝতে পারে না, কিন্তু বাড়ির লোক কি হয়? উল্লাসিত হয়। ঠিক সেরকম বলছে হরিণটা সারা রাত সেই চিতাবাঘিনীর হাত থেকে বেঁচে বেঁচে আর এখন কোথায় এসেছে? ভোরবেলাতে এসেছে। কিসের জন্য? মৃত্যু ভয়কে সে উপেক্ষা করে দিয়েছে, কারণ সে বেঁচে গেছে। এবার নিজের শরীরটাকে উল্লাস পাওয়ার জন্য, নিজের শরীরটাকে আনন্দ দেওয়ার জন্য, নিজের শরীরটাকে আরো চঞ্চল করার জন্য, কাউকে তাক লাগানোর জন্য, কাউকে আকৃষ্ট করানোর জন্য, বুঝতে পেরেছিস তো? তার জন্য কি করছে? সে ঘুমহীন, সে ক্লান্ত শরীরটাকে জলের মধ্যে নামিয়েছে। কি করার জন্য? নিজের শরীরটাকে ভিজিয়ে নেওয়ার জন্য। লাইনটার মানে বোঝা গেছে না? বুঝতে পেরেছিস তো? এবার বলছে দেখ এই নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো জেগে। সূর্যের সোনার বর্ষা মানে কি? ভোরবেলা যখন দেখবি সূর্য উঠবে, দেখবি চারিদিকে লাল 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 সূর্যের আলোর ছিটা ছড়িয়ে যায়। দৃশ্যটা দেখতে কি লাগে? অপরূপ লাগে। সেই সৌন্দর্যটার কল্পনা কবি চিত্রটা তুলে ধরেছেন।
কার চিত্র? সেই যে ভোরবেলা যে সূর্যের লাল, হালকা লাল, যে এক প্রথম দিকে দেখবি গাঢ় লাল থাকে, সেই ছিটাগুলো চারিদিকে ছিটকে যায় এবং যেখান থেকে সূর্যটা উদয় হয় দেখবি সেই জায়গার দৃশ্যটা কি লাগে? অপরূপ লাগে। সেই অপরূপ দৃশ্যটা কবি এখানে তুলে ধরতে চেয়েছে। বলছে সেই রকম অপরূপ সৌন্দর্যের মতো কে চাইছে হতে? হরিণটা হতে চাইছে, সেই জলে নিজেকে ভিজিয়ে নিয়ে, অর্থাৎ সূর্যের সোনার বর্ষার মতো নীল আকাশের নিচে কি করতে চাইছে? কেন নিজের শরীরটাকে ওরকম আমোদিত বা সুন্দরাচ্ছন্ন করতে চাইছে? কেন? কারণ সে সাহসে, স্বাদে, সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেওয়ার জন্য, অর্থাৎ এটা তার ভালোবাসার জন্য, প্রেমিকার জন্য, কি করার জন্য? কামনার জন্য, যাতে সে নতুন প্রাণীকে পৃথিবীতে সৃষ্টি করতে পারে। এবং আমরা এমনই সমাজ চাই যেই সমাজ আমাদের কি থাকবে না? কোনো অত্যাচার থাকবে না, কোনো খুন খারাপি থাকবে না, অর্থাৎ আমরা সাধারণ নর্মালি জীবনযাপন পালন করব, দিনে রাত্রে যেখানে খুশি যখন খুশি যাব এবং নতুনভাবে সন্তান উৎপাদন করব। এরকমই তো জীবন মানুষ চায় নাকি? নতুন প্রজন্মটা সৃষ্টি করলে কি হবে? তুই যে আছিস, তোর বর্তমান প্রজন্ম থাকবে না, মেহবুব ছিল তার কোনো অস্তিত্ব থাকবে না, তোর সন্তানের মাধ্যমে তুই বেঁচে থাকবি, আবার তোর সন্তান তার সন্তানের মাধ্যমে বেঁচে থাকবে। অর্থাৎ আমরা খাওয়া দাওয়া এবং নতুন সন্তান উৎপাদনের যে উল্লাস, সেই উল্লাস পাওয়ার মধ্যে আমরা বেঁচে থাকতে চাই। ঠিক সেরকম কে বেঁচে থাকতে চাই? হরিণটা বেঁচে থাকতে চায় অপরূপ সৌন্দর্যে নিজেকে গচ্ছিত করে একটা মহিলা হরিণকে কি করতে? হরিণীকে চমক লাগিয়ে দেওয়ার জন্য, তাকে আকৃষ্ট করার জন্য এবং নতুন তাদের হরিণ উৎপাদন করার জন্য সে কি করতে চাইছে? সূর্যের সোনার বর্ষার মতো জেগে উঠতে চাইছে। বুঝতে পেরেছিস? এবং তার জন্যই সে সারা রাত ক্লান্ত হয়ে সে নদীর শান্ত শীতল জলে নেমেছে নিজের শরীরটাকে সেই সূর্যের আভার মতো আলোকিত, চমকিত করার জন্য। তারপরে দেখ এবার আসল রূপকে, অর্থাৎ এবার কবি এখানে ব্যঙ্গ করছেন আমাদের বর্তমান নাগরিক সমাজকে। কি ব্যঙ্গ করছেন? দেখ, বলছে একটা অদ্ভুত শব্দ, একটা অদ্ভুত শব্দ। আচ্ছা, বনেতে কি কি শব্দ হতে পারে নর্মালি কে জানে? গাছ ভেঙে পড়বে, বজ্রপাত হবে, বৃষ্টি হবে, হরিণ চেঁচাবে, পাখি ডাকবে, এইগুলো হচ্ছে বনের শব্দ। কিন্তু এখানে যে শব্দটাকে বলেছে অদ্ভুত, কেন বলেছে শব্দটাকে? কারণ এই শব্দটা আগে কখনো শোনা যায়নি, এই শব্দটা আগে কখনো শোনা যায়নি বনের মধ্যে, সেই জন্য শব্দটা কি বলা হয়েছে? অদ্ভুত শব্দ। তারপরে বলছে দেখ, নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল। নদীর জল কেমন হয়ে গেছে? মচকা ফুলের পাপড়ির মতো লাল। এখানে মচকা ফুল কি? মচকা ফুল হচ্ছে এক ধরনের ফুল যেটাকে দোমড়ানো হয়েছে, মোচড়ানো হয়েছে তার রংটা বের করার জন্য। অর্থাৎ একটা লাল রঙের ফুল যেটাকে দোমড়ালে বা মোচড়ালে কি হবে? সেখান থেকে লাল লাল টুপা পড়বে। সেই রকম একটা ফুলের মতো নদীর জলটা কি হয়ে গেছে? লাল হয়ে গেছে। দেখ বলছে আগুন জ্বললো আবার, আগুন জ্বললো আবার। এখানে আবার কথাটা দেওয়া হয়েছে কেন? আবার সে লাস্ট স্ট্যান্ডের সাথে প্রথম স্ট্যান্ডে মিলা, প্রথম স্ট্যান্ডেও আগুন জ্বলেছিল। সে আগুনটা কি দিয়ে জ্বলেছিল? দেখ লাইন লেখা আছে, শুকনো অশ্বত্থ পাতা দুমড়ে। শুকনো অশ্বত্থ পাতা মানে যেই পাতাগুলো নিচে পড়েছিল, অর্থাৎ কোনো বাস্তুতন্ত্রের ক্ষতি না করে দেশওয়ালিরা কি করেছিল? সে আগুন জ্বালিয়েছিল। কি করেছিল? আগুন জ্বালিয়েছিল। তখন বাস্তুতন্ত্র বা কোনো কিছু পরিবেশের ক্ষতি না করে সে আগুনটা জ্বালানো হয়েছে। এখানে আবার কি জ্বলেছে? এখানে আবার আগুনটা জ্বলেছে। তোরা কল্পনা কর আগুনটা কেন জ্বলেছে। অর্থাৎ পাঠক সমাজ সহজেই বুঝতে পারছে যে কি হয়েছে, হরিণটাকে শিকার করা হয়েছে। হরিণটাকে শিকার করেছে যারা, অর্থাৎ সেই শিকারীরা তার মাংস খাওয়ার জন্য কি জ্বালিয়েছে? আগুন। এই আগুনটা কি গাছের পাতা দিয়ে জ্বলবে নাকি গাছের কাঠ দিয়ে জ্বলবে? তার মানে এই যে শিকারীগুলোকে হত্যা করেছে, সেই গাছটা কেটেছে, এখানে পরিবেশের কি হয়েছে? বাস্তুতন্ত্রের শিকার হয়ে গেছে। তাহলে এই লাইন থেকে কবি বোঝাতে চাইছে এরকম প্রতিনিয়ত নাগরিক সভ্যতার জন্য আমাদের বনভূমিকে কি হচ্ছে? কেটে ফেলা হচ্ছে, অর্থাৎ আমাদের বাস্তুতন্ত্রের শিকার হয়ে যাচ্ছে। দেখ রাস্তার ধারে কত ঘর বাড়ি হচ্ছে, 10 বছর আগের তুলনায় এখন যদি তুলনা করি সেই পরিমাণে আর গাছপালাই নেই। গাছপালা না থাকার জন্য কি হচ্ছে? পুরো গ্রীষ্মটা আমাদেরকে গ্রাস করে নিয়েছে। 48, 49, 50 ডিগ্রি টেম্পারেচার তাপমাত্রা, মানুষ হাইফাই করছে। যত হাইফাই করছিস, এসি লাগাচ্ছিস, আর যত এসি লাগাচ্ছিস ওজন স্তর কি হচ্ছে? ক্ষতি হচ্ছে, ওজন স্তর ফুটো হচ্ছে, মানুষের ক্যান্সার সৃষ্টি হচ্ছে। তাহলে আলটিমেটলি নাগরিক সমাজ কাদিকে ধ্বংস করছি আমরা, নিজেদিকে ধ্বংস করে যাচ্ছি। অর্থাৎ কবি সেই সময়ে কি করে ভবিষ্যৎবাণী করে দিয়ে যাচ্ছে, এইভাবে আমাদের কিসের শিকার হয়ে যাচ্ছে? বাস্তুতন্ত্রের শিকার হয়ে যাচ্ছে একটা হরিণের শিকারের মাধ্যমে। আসলে কি এটা হরিণ শিকারের কবিতা না? এর ভেতরে রূপকের ভেতরে অনেক কিছু শিকার হয়ে যাচ্ছে। তার মধ্যে ফার্স্ট কারণ আমরা কি দেখলাম? এটা বাস্তুতন্ত্রের শিকার। মাথায় ঢুকেছে না ঢোকেনি? এরপর দেখ
সেই কারণে বলছে আবার দুবার যেহেতু আগুন জ্বলেছে, একবার সে গা গরম করার জন্য আর একবার এখানে হরিণের মাংস রান্না করার জন্য, সেই জন্য এখানে আবার কথাটা ব্যবহার করা হয়েছে। দেখ বলছে আগুন জ্বললো আবার উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হলে এলো, যেটা আমি বললাম হরিণের মাংসটা কি হয়েছে, তৈরি হয়েছে, মানে শিকারীরা তাকে রান্না করে কি করছে, তৈরি করছে খাবার জন্য। দেখ বলছে নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে অনেক পুরানো শিশির ভেজা গল্প। সেই যে নক্ষত্র আসতে আগে যে নক্ষত্রটা ছিল, সেই নক্ষত্রের যে উজ্জ্বলতা, সেই নক্ষত্রের যে প্রাণবনতা, সেই যে নক্ষত্রের সজীবতা কিন্তু এখন আর নক্ষত্রের মধ্যে নেই। তখনেরও একটা ভোরের চিত্ত ছিল, এখনেরও একটা ভোরের চিত্ত আছে। তখন ভোরের চিত্তের মধ্যে সজীবতা ছিল, তখন ভোরের চিত্তের মধ্যে আমাদের সুকুমার প্রবৃত্তি বেঁচে ছিল, তখন সেই ভোরের চিত্তের মধ্যে আমাদের বৃহত্তর মনোভাব বেঁচে ছিল, মানুষের যেটা ভালো করার চিন্তা ভাবনা ছিল। কিন্তু এখন যে নক্ষত্রের নিচে কি রয়েছে, এখন সেই নক্ষত্রের নিচে কিছু লোক তারা কি করছে, ঘাসের বিছানায় মানে ঘাসের ওপর বসে শিশির ভেজা গল্প করছে। এখানে শিশির ভেজা গল্প দুরকম মানে হতে পারে। কি রকম মানে, দেখ শিশির ভেজা গল্প বলতে গেলে শিকারীদের খোঁজ গল্পের কথা বোঝানো হয়েছে, যাতে অনেকগুলো শিকারী একসাথে গল্প করছে। এখানে যেসব গল্প অতীতে হয়েছে তা আবার পুনরাবৃত্তি হচ্ছে, মানে শিকারীরা এইরকম ভাবে আরো আগেও গল্প করেছে, আবার তারা গল্প করছে, মানে আগেও কাউকে শিকার করেছে, এখনো কাউকে শিকার করেছে, তার পুনরাবৃত্তি বোঝাতে এই শিকারীদের শিকার ভেজা গল্পের কথা বোঝানো হয়েছে, শিশির ভেজা গল্পের কথা। আর একটা কি মানে হতে পারে, শিশির ভেজা হয়ে শিকারীরা আগে যা কাজ করেছে তার পুনরাবৃত্তি হয়েছে, অর্থাৎ আগেও হয়তো শিকারীরা ভোরবেলা এরকম ভাবে হরিণ শিকার করে গেছে, এরকম ভাবে বাস্তুতন্ত্রের শিকার করে গেছে, সেই ঘটনা তারা আবার ঘটিয়েছে, এবং তারা এটা কি আজকে ঘটিয়ে থেমে যাবে, প্রতিনিয়ত ঘটাতে লাগবে। যদি আমরা আমাদের নিজেদের মনোভাবনা চেঞ্জ করি, এরকম শিকারীরা অর্থাৎ আমাদের পৃথিবীতে যে লোভী হিংস্র বর্বর যে মানুষেরা আছে, তারা প্রতিনিয়ত আমাদেরকে মহিলাদিকে কি করে যাচ্ছে, শিকার করে যাচ্ছে, ভাই ভাইকে খুন করে দিচ্ছে, কিসের জন্য, সম্পদের জন্য। তাহলে সে কি মানুষ, তারা বর্বর হিংস্রতায় কি হয়ে গেছে, ভরে গেছে। তাহলে আমাদের এই মনোভাব চেঞ্জ করতে হবে। শুধু কারো 10 লাখ টাকা চুরি করে নিলাম, কাকে হত্যা করে দিলাম, হত্যা করে আমি নিজে বাঁচবো, এই মনোভাবটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। অর্থাৎ সকলে মিলে বাঁচবো, সুস্থ সমাজ গড়বো, এটা আমাদেরকে মোটো তৈরি করতে হবে, এটা আমাদের মনোভাব তৈরি করতে হবে। কিন্তু এখন সেই শিকারীরা কি করছে, বসে সেই হরিণের মাংস খাচ্ছে এবং তারা গল্প করছে। এবার তারপরে যে 3 লাইন, এই 3টে লাইনে কবি অসাধারণ রূপকের কথা তুলনা করেছে। দেখ কি রূপক, সিগারেটের ধোঁয়া, আগে ব্যাপার ধোঁয়া উঠেছিল, যখন আগুন জ্বালিয়েছিলাম ধোঁয়া উঠেছিল, কিসের জন্য, শরীর গরম রাখার জন্য, ভালো থাকার জন্য। এখন যে ধোঁয়াটা উঠেছে, এই ধোঁয়াটা সমাজ নষ্ট করার জন্য, অর্থাৎ সিগারেট কখনো আমাদের সমাজের জন্য ভালো হতে পারে না। তাহলে আগের ভোরে আমরা দেখলাম সমাজের সজীবতা, সুস্থতা, প্রাণবন্ততা, এই ভোরবেলা কি দেখলাম, সমাজের দুরবস্থা, কিভাবে সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, সেই অবস্থা একটা সিগারেটের ধোঁয়া থেকে বোঝানো যাচ্ছে। অর্থাৎ সেই সিগারেটের ধোঁয়া বা লাত যদি লেগে যায়, যে মানুষগুলো এখানে আছে, সেই নাগরিক মানুষগুলো যদি সিগারেট খায় বা আস্তে আস্তে এই নেশা যদি ছড়িয়ে যায়, তাহলে মানুষ কি হবে, মানুষের শরীর খারাপ হতে থাকবে, অর্থাৎ মানুষ তার যে অগ্রিম প্রজন্মকে কি করছে, ক্ষতিগ্রস্ত করছে, অর্থাৎ সমাজকে, সর্বোপরি সমাজকে কি করে তুলছে, বিষাক্ত করে তুলছে। দেখ সেই মানুষগুলো কারা সিগারেট খাচ্ছে, টেরিকাটা কয়েকটা মানুষের মাথা। টেরিকাটা কয়েকটা মানুষের মাথা মানে কি, টেরিকাটা মানে কি, টেরিকাটা মানে হচ্ছে দেখ বাঁকানো স্মৃতি, মানে পেটো করে স্মৃতি আঁচড়ানো, অর্থাৎ বিশেষভাবে আঁচড়ানো চুল সভ্য নগরের মানুষকে বোঝায়। কারা আগে পেটো করে চুল আঁচড়াতো, দেখবি ইংরেজরা যে এসেছিল, দেখবি পেটো করে দারুণ করে স্মৃতি কাটানো। আর আমাদের গ্রাম বাংলার মানুষের চুল এবড়ো খেবড়ো ছিল, তারাও তো জানতো না কোট প্যান্ট পরা কি বলে, টাই পরা কি বলে, তারা জানতো, নাগরিক সমাজের মানুষেরা জানতো। অর্থাৎ সেই সমস্ত মানুষগুলো কি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, অর্থাৎ আমাদের সমাজকে কি করছে, দূষিত করে দিচ্ছে, এবং তাদের আস্তে আস্তে সেই নেশাগুলো প্রত্যেকটা মানুষের কাছে বিষের মতো ছড়িয়ে যাচ্ছে। তাহলে কবি বলছেন এগুলো কি করতে হবে, আমাদেরকে ত্যাগ করতে হবে, কি করতে হবে, এগুলো আমাদেরকে বর্জন করতে হবে। বলছে টেরিকাটা কয়েকটা মানুষের মাথা, টেরিকাটা মানুষের মাথার মধ্যে দিয়ে কবি যে নাগরিক সমাজের হিংস্রতা, নাগরিক সমাজের কি বর্বরতার কথা এখানে তুলে ধরেছে। তারপরে দেখ লাস্ট লাইন, এলোমেলো কয়েকটা বন্দুক, আবার এখানে ড্যাশ দিয়েছে হিম, তারপরে ড্যাশ দিয়েছে নিস্পন্দ নিরপরাধ ঘুম। এখানে প্রশ্ন পড়তে পারে যে ড্যাশের ড্যাশ বলতে কি বুঝি, যে কেন কবি হঠাৎ ড্যাশ দিয়েছেন। কবি ড্যাশগুলো দিয়েছেন দেখ ড্যাশ চিহ্নের মাধ্যমে কবি রূপকল্প বা ভাব প্রকাশ করতে চেয়েছেন।
রূপকল্প বা ভাব বলছে একটা লাইন তুমি পড়ো, একটা ওয়ার্ড তুমি পড়ো, একটা শব্দ তুমি পড়ো এবং পড়তে পড়তে সেই শব্দের ভাব নিজের মনের মধ্যে তৈরি করো, যে পুরো ঘটনাটা কি হচ্ছে একটা চিত্রের মাধ্যমে তুমি ভাবো। সেই কারণে কি দিয়েছে, ড্যাশ দিয়েছে। এলোমেলো একটা বন্দুক পড়ে আছে, তার মানে হরিণটাকে কি করা হয়েছে, শিকার করা হয়েছে। কি দিয়ে, গুলি করে শিকার করা হয়েছে। হরিণটাকে যদি বাঘ শিকার করতো তাহলে কি এটা হচ্ছে অস্বাভাবিক হতো, অদ্ভুত হতো না, কারণ এটা বাস্তুতন্ত্রের নিয়ম। কেউ না কেউ খাবো, আমরা মাছ খাবো, মাংস খাবো, এটা কিন্তু বাস্তুতন্ত্রের নিয়ম, কারণ আমাদেরকে খেয়ে বেঁচে থাকতে হবে। আমরা কেউ যদি বলে মাংসেরও প্রায়, মুরগিরও প্রাণ আছে, মাছেরও প্রাণ আছে, তাহলে কেন এগুলো হত্যা করছো? তাহলে যদি বলি আমরা শাক পাতা খাবো, তাহলে তাদেরও তো প্রাণ আছে। গাছের প্রাণ আছে না নেই? গাছের প্রাণও আছে, এখন প্রমাণ হয়েছে গাছের স্নায়ুতন্ত্র আছে। তাহলে গাছ হত্যা করাও তো পাপ, কিন্তু সেই পাপ দেখলে হবে না, আমাদেরকে তো খেয়ে বেঁচে থাকতে হবে, এটা স্বাভাবিক। কিন্তু আমরা যদি একটা মানুষকে হত্যা করে মানুষের মাংস খাই, সেটা অস্বাভাবিক। ঠিক যেমন এখানে বাঘ যদি হরিণকে খেত সেটা স্বাভাবিক, কিন্তু হরিণকে খাচ্ছে কারা? নাগরিক সমাজ খাচ্ছে, তাদের লোভ, তাদের তৃষ্ণা, তাদের পিপাসা মেটানোর জন্য কি করছে, তারা সেই হরিণের সুস্বাদু মাংস খাচ্ছে এবং একটা বাস্তুতন্ত্রের কি করছে, এখানে শিকার করছে। সেই জন্য এটাকে কি বলা হয়েছে, অদ্ভুত বলা হয়েছে। মাথায় ঢুকেছে? দেখ বন্দুকের মাধ্যমে কি বোঝাচ্ছে, বন্দুকের মাধ্যমে প্রকাশ পেয়েছে সভ্য মানুষের বর্বরতা এবং হিংস্রতা। বন্দুকের মাধ্যমে কি প্রকাশ পেয়েছে, সভ্য মানুষের বর্বরতা এবং হিংস্রতা। তারপরে ড্যাশ দিয়ে যে হিম কথাটা আছে, হিম কথার মাধ্যমে প্রকাশ পেয়েছে প্রকৃতির কথা, প্রকৃতির যে পবিত্রতার কথা এবং তার সিদ্ধতার কথা। হিম মানে ঠান্ডা, শীতল, অর্থাৎ কোমল যে পরিবেশ, যে প্রকৃতির পরিবেশ, তার কথা বোঝানো হয়েছে। আর নিস্পন্দ নিরাপরাধ ঘুম, এটা কার কথা বলেছে, এটা হচ্ছে হরিণের কথা বলা হয়েছে। হরিণের ঘুমটা, হরিণ কি জানতো? সে জানতো আমি রাত থেকে বাঘের হাত থেকে বেঁচেছি, এবার আমি খোলামেলা ঘুরবো, হরিণীর পর হরিণীকে কি দিয়ে দেবো, চমক দেবো, আনন্দে আবেশে প্রেমের লাভময়তা, সে কি করবে, বেঁচে থাকবে সারাদিনটা। কিন্তু সে জানতো না কখনো এই ভোরবেলাটা তার মৃত্যুর কারণ হয়ে যাবে। নিরাপরাধ ঘুম মানে অজান্তেই নিজের মৃত্যুর কারণ। এখানে সবচেয়ে যেটা বেদনাদায়ক হয়েছে, হরিণের মৃত্যুটা সবচেয়ে বেদনাদায়ক। কারণ কি, কারণ তার মৃত্যু ঘটেছে সভ্যতার পোশাক পরা নিষ্ঠুর অমানবিক মানুষের হাতে, বর্বর সেই সভ্য মানুষের হাতে, যাদের কাজ ছিল সেই হরিণটাকে রক্ষা করা বা তাদের জন্য পরিবেশ গড়ে দেওয়া, কিন্তু তার হাতেই, সেই সভ্য মানুষের হাতে আমাদের কি হচ্ছে, সেই হরিণটা শিকার হয়ে গেল। অর্থাৎ আসলে হরিণ শিকার হয়নি, সেই সভ্য মানুষদের ক্যাটাগরিতে পড়তে গিয়ে তাদের ভাব, তাদের আচরণ, তাদের পোশাক আশাক, তাদের চিন্তা ভাবনা, তাদের স্টাইল, তাদের ফ্যাশন, এইগুলো আমরা আজ কি করে নিয়েছি, কপি করে নিয়েছি। তাই তাদের কপি করার ফলে আমাদের গ্রাম বাংলাতেও কি ঢুকে পড়েছে, আমাদের আত্মকেন্দ্রিক মনোভাব ঢুকে পড়েছে, অর্থাৎ আমরা নিজের দিকে ছাড়া আর কিছু ভাবছি না। তাই বলছে এই যে আত্মকেন্দ্রিক ভাবনাটা আমাদেরকে কি করতে হবে, ত্যাগ করতে হবে এবং বৃহত্তর সমাজের জন্য আমাদেরকে বেঁচে থাকতে হবে। বলে এই হচ্ছে শিকার কবিতার মূল ঘটনা। শুধু শিকার বলতে হরিণ শিকার নয়, তার ভেতরে যে রূপকের যে ঘটনা, সেই ঘটনাগুলো জানতে হবে। বোঝা গেছে কবিতাটা? তো যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও, এবং যারা যারা প্রথম পার্ট দেখোনি তারা অবশ্যই প্রথম পার্টটাকে দেখে নাও। ধন্যবাদ।